হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসরুম কম্পেনিয়ন। আজকে আমি তোমাদের টেন্স বোঝাবো। দেখো, টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। এবারে ক্রিয়া কাকে বলে? তোমরা আগেই জানো যে ক্রিয়া হলো এমন কিছু শব্দ যার দ্বারা কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝাবে তাকেই আমরা ক্রিয়াপদ বলবো, যাকে ইংরেজিতে ভার্ব বলা হয়। আর কাল মানে হচ্ছে সময়। আমরা জানি যে সময় তিন প্রকার, একটা হচ্ছে বর্তমান সময়, অতীত সময় আর ভবিষ্যতের সময়। তাহলে মনে রাখবে, টেন্স কথার অর্থ ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কাকে বলে? এখানে লেখা আছে, দেখো, যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বা ভার্ব বলে। আর এই কাল কথার অর্থ সময়। সময় তিন প্রকার, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। যেমন ধরো, আমি তিনটা উদাহরণ দিচ্ছি। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। এই তিনটা বাক্যের মধ্যে একই জিনিস কি কি আছে? দেখো, তিনটা বাক্যেই আমি আছে আর ভাত আছে। এই দুটো জিনিস তিনটা বাক্যেই একই আছে। আমি ভাত, আমি ভাত, আমি ভাত, তিনটা বাক্যেই একই জিনিস আছে, কিন্তু পরিবর্তন কোনটা হয়েছে? এই যে খাই শব্দটা, প্রথম বাক্যে লেখা আছে খাই, দ্বিতীয় বাক্যে হয়েছে খেয়েছিলাম, তৃতীয় বাক্যে হয়েছে খাবো। অর্থাৎ এখানে ক্রিয়াপদের পরিবর্তন হয়েছে। আমি ভাত খাই মানে হচ্ছে আমি বর্তমানে ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম এর মানে হচ্ছে আমি অতীতকালে খেয়েছিলাম, আর আমি ভাত খাবো এর মানে হচ্ছে ভবিষ্যতে খাবো। তাই এই তিনটা বাক্যে শুধুমাত্র ক্রিয়াপদের চেঞ্জ হয়েছে, কারণ খাওয়া তো একটা কাজ করা, তাই কাজ করা মানেই তাকে আমি ক্রিয়াপদ বলবো। ইংরেজিতে তাকে ভার্ব বলা হয়। এই ভার্বের পরিবর্তন হয়েছে। তাহলে মনে রাখবে যে টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র ভার্বের পরিবর্তন হয়, আর আমি বা ভাত এরকম কিছু শব্দ মানে হচ্ছে যেগুলো সাবজেক্ট, অবজেক্ট, তাদের কোনো কিছু পরিবর্তন হয় না, শুধুমাত্র ক্রিয়াপদের পরিবর্তন হয়। তাই মনে রাখতে হবে যে টেন্স মানে হলো শুধুমাত্র ক্রিয়াপদের পরিবর্তন, আর অন্য কিছু পরিবর্তন হবে না। একটা টেন্স থেকে যখন আরেকটা টেন্সে যাব, সেখানে শুধুমাত্র ক্রিয়াপদের পরিবর্তন হবে, আর কোনো সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন হবে না। এবার এখানে মনে রাখতে হবে একটা জিনিস, যে ইংরেজিতে বাক্য গঠনের নিয়ম হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে, যাকে সংক্ষেপে SVO বলা হয়। এস মানে হচ্ছে সাবজেক্ট, ভি মানে হচ্ছে ভার্ব, ও মানে হচ্ছে অবজেক্ট। এবারে তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটি ভার্বের তিনটি রূপ আছে। একটা হচ্ছে V1 বা ভার্বের প্রথম রূপ বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট রূপ বা ভার্বের দ্বিতীয় রূপ, আর V3 বা ভার্বের তৃতীয় রূপ, যাকে বলা হয় পাস্ট পার্টিসিপেল ফর্ম। অর্থাৎ প্রত্যেকটি ভার্বের কটা করে রূপ আছে? তিনটি রূপ, যার নাম হচ্ছে V1 বা ভার্বের 1 নম্বর রূপ, V2 বা ভার্বের 2 নম্বর রূপ, V3 বা ভার্বের 3 নম্বর রূপ। যেমন ধরো, আমি একটা ভার্ব নিয়েছি গো, এর 2 নম্বর রূপ হচ্ছে ওয়েন্ট, 3 নম্বর রূপ হচ্ছে গান। অর্থাৎ যে কোনো বাক্যে ক্রিয়াপদের পরিবর্তন যখন হবে, তখন তিনটা রূপের মধ্যে কোন রূপটা ব্যবহার করব সেইটাই হচ্ছে আমাদের টেন্স। তাহলে ওপরের যেগুলো থেকে আমরা যা কিছু পড়লাম, সেখান থেকে একটা জিনিসই সংজ্ঞা হিসাবে আসে যে সময় অনুযায়ী ভার্বের পরিবর্তনকে টেন্স বলে। আত্মবান্ত বোঝা গেছে? এবার দেখো, আমরা এতক্ষণ জানলাম যে সময় তিন প্রকার। তাহলে মনে রাখতে হবে যে সময় যখন তিন প্রকার, টেন্সও কয় প্রকার হবে? টেন্সও তিন প্রকার হবে। কী কী? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল, আর ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এবারে প্রত্যেকটা টেন্সের চারটা করে ভাগ আছে। প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ, পাস্ট টেন্সের চারটা ভাগ, ফিউচার টেন্সের চারটা ভাগ। টোটাল হচ্ছে আমাদের 12টা টেন্স। এই টেন্সের সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। দিলে টেন্স যখন একটা টেন্স থেকে আরেকটা টেন্সে পরিবর্তন করবে, তখন সেই সূত্রগুলোই তোমাদের কাজে লাগবে। যেমন দেখো, এখানটায় প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ। আমরা আগেই বলেছি যে প্রত্যেকটা টেন্সের চারটা ভাগ, প্রেজেন্ট টেন্সেরও চারটা ভাগ। 1 নম্বর নাম হচ্ছে তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যাকে আমরা সিম্পল প্রেজেন্ট হিসাবেও বলি। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সূত্র হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে V1 প্লাস অবজেক্ট। V1 মানে হচ্ছে ভার্বের প্রথম রূপ, অর্থাৎ এই টেন্সে আমরা সবসময় ভার্বের প্রথম রূপকে ব্যবহার করব। V2 বা ভার্বের দ্বিতীয় রূপ এবং V3 বা ভার্বের তৃতীয় রূপ কখনোই এখানে ব্যবহার হবে না। সেই জন্য এই সূত্রটা মাথায় রাখতে হবে যে সব টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আর অবজেক্ট একই থাকবে, শুধু ভার্বেরই পরিবর্তন হবে। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কোন রূপ বসবে? ভার্বের সবসময় প্রথম রূপ বসবে। যেমন ধরো, তোমাদের দিয়ে দিল একটা বাক্য, ধরো দিয়ে দিল আই ওয়েন্ট,
এবং বললো যে এই বাক্যটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে যাও। তাহলে তোমরা কীরকম নিয়ে যাবে? প্রথমে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সূত্রটা মনে রাখতে হবে। সূত্রে কি বলেছে? প্রথমে সাবজেক্ট। তাহলে এই যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যের সাবজেক্ট কি? সাবজেক্ট সবসময় প্রথমে বসে, তাহলে সাবজেক্ট হচ্ছে আই। তাহলে তোমাকে প্রথমে এই সূত্রের যে সাবজেক্ট লেখা আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে কাকে বসাতে হবে? সাবজেক্টকে বসাতে হবে। সবসময় সূত্র দেখবে, এই বাক্যটাকে দেখলে হবে না, সবসময় তোমাকে সূত্র দেখতে হবে। বাক্যটাকে দেখে সেই সূত্র অনুযায়ী পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্রে লেখা আছে প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে এই বাক্যের সাবজেক্ট আমি আই পেলাম, আই বসিয়েছি। এরপরে কি বসবে? V1 বা ভার্বের প্রথম রূপ। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এখানে ওয়েন্ট। ওয়েন্টটা ভার্বের কোন নম্বর রূপ? ভার্বের 2 নম্বর রূপ। তাহলে আমি তো বলেছি এখানে সূত্রে লেখা আছে ভার্বের 1 নম্বর রূপ ব্যবহার করতে হবে, কিন্তু তো এখানে ভার্বের 2 নম্বর রূপ দেওয়া আছে। তাহলে কি করতে হবে? তোমাকে এই 2 নম্বর রূপটাকে তোমাকে আগে 1 নম্বর রূপে নিয়ে আসতে হবে, দিয়েই এখানে বসাতে হবে V1 এর জায়গায়। তাহলে ওয়েন্ট এর V1 কি বা ভার্বের প্রথম রূপ কি? গো। তাহলে তোমার এখানে কি হবে? V1 এর জায়গায় মানে সূত্রে যে লেখা আছে V1, এখানে ভার্ব থেকে যখন আমি পরিবর্তন করব হয়ে যাবে সেটা গো। এটাই হচ্ছে তোমার উত্তর, ফাইনাল উত্তর। তাহলে কেমনভাবে পরিবর্তন হচ্ছে দেখছো? তোমার এই সূত্রটাকে লক্ষ্য রাখতে হবে, দিয়ে সূত্র দেখে তোমাকে বসাতে হবে। সাবজেক্ট সবসময় একই থাকে, শুধুমাত্র ভার্বগুলোরই পরিবর্তন হয়। এবারে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে একটাই ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা তোমাদের মনে রাখতে হবে। কি? এই সূত্রটা মনে রাখতে হবে। লেখা আছে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি, মানে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্ট যদি থার্ড পারসন থার্ড পারসন মানে হচ্ছে প্রথম পুরুষ। প্রথম পুরুষ বলতে আমি, আমরা বা আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন, যা হচ্ছে উত্তম পুরুষ। তারপরে হচ্ছে তুমি, তোমরা, যেটা হচ্ছে সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। আর আমি, আমরা, তুমি, তোমরা, এই 4টা বাদ দিলে আর তুমি যা দেখতে পাবে সেটাই হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনের বাংলা হচ্ছে প্রথম পুরুষ। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার বা এক বচন হয়, যদি অনেকজনকে বোঝে বা প্লুরাল হলে কিন্তু হবে না, তাকে কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে। কাকে? সাবজেক্টকে। তাহলে দুটো শর্ত মেনে চলতে হবে, একটা হচ্ছে থার্ড পারসন হতে হবে সাবজেক্টকে, আর একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা এক বচন হতে হবে। যদি এই দুটো শর্ত মানে তবেই আমি ভার্বের সাথে কি যোগ করব? এই যদি দুটো শর্ত মানে তবেই আমি ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। অর্থাৎ যদি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার দুটোই ম্যাচ করে তখনই আমি ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, সাবজেক্টের সাথে নয়, ভার্বের সাথে। এটাই মাথায় রাখতে হবে। এবারে দেখো আই গো, এখানে আমি এই ইম্পর্টেন্ট নোটটা সব জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মনে রাখতে হবে বা মনে করতে হবে। দিয়ে প্রথমে তোমাকে সূত্র অনুযায়ী চেঞ্জ করে এই ইম্পর্টেন্ট নোটটাকে এখানটা মিলিয়ে দেখতে হবে যে আমার সাবজেক্ট থার্ড পারসন বা সিঙ্গুলার হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করব, যদি না মেলে তাহলে কিছুই যোগ হবে না। যেমন এখানটা ধরো সাবজেক্ট আছে আই, আই কোন পার্সন? আই হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে একটা শর্তই তো মানছে না, দুটো শর্ত মানলে তবেই আমি এস বাই এস যোগ করবো, কিন্তু প্রথম শর্তটাই তো মানছে না, তাহলে এখানে কি এস বাই এস যোগ হবে? হবে না। কিন্তু এখানে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমি এখানে দিলাম হি ওয়েন্ট। ধরো আমি একটা উদাহরণ দিলাম হি ওয়েন্ট। এইখানে দেখো, এখানে আমাকে বললো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করতে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করতে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করতে তাহলে কীরকম করবে? প্রথমে সাবজেক্ট কি সূত্র আছে দেখতে হবে। সূত্রে কি লেখা আছে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে V1 বসবে, তারপরে অবজেক্ট বসবে। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? হি। তাহলে আমি প্রথমে বসাবো হি। তারপরে কি বলেছে? ভার্বের প্রথম রূপ বসবে। তাহলে এই ওয়েন্ট ভার্বের প্রথম রূপ কি? গো। তাহলে গো বসলো। এরপরে মেলাতে হবে এই ইম্পর্ট্যান্ট নোটটা। এখানে কি বলেছে? সাবজেক্ট যদি থার্ড পারসন, তাহলে সাবজেক্ট আমার কি? হি। হিটা কোন পারসন? আমি বলেছি আগে যে আমি, আমরা, তুমি, তোমরা বাদে আর সব কিছু হচ্ছে থার্ড পারসন। তাহলে হিটা কোন পারসন? সে। তাহলে আমি, আমরার মধ্যেও পড়ছে না, তুমি, তোমরা মধ্যেও পড়ছে না, তাহলে হিটা কোন পারসন? থার্ড পারসন। তাহলে আমার একটা শর্ত মানছে। এবার 2 নম্বর শর্ত কি? সিঙ্গুলার নাম্বার হতে হবে। হিটা মানে কি? হি মানে কি? সে। সে মানে কজন? একজন। একজন হলে কি হচ্ছে? সেটা সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন হচ্ছে, সিঙ্গুলারও হচ্ছে। এর ফলে আমরা কি করব? ভার্বের সাথে এস বাই এস যোগ করব, কারণ দুটো শর্ত মেনে নিচ্ছে। তাহলে হি গো হবে না, হি গোজ হবে, GOES। এখানে
ইএস যোগ হলো, আর কোনো কোনো ক্ষেত্রে ভার্বের সাথে এসও যোগ হয়। তাহলে কখন যোগ হয় বুঝতে পারলে? আর এই ইম্পর্টেন্ট নোটটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে এবং মিলিয়ে দেখতে হবে। যদি মিলে গেল তবেই এস বাই এস যোগ করতে হবে, যদি না মেলে যোগ করতে হবে না। দেখো এরপর তোমাদের 2 নম্বর ভাগ হচ্ছে প্রেজেন্ট টেন্সের 2 নম্বর ভাগ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের সূত্র কি? প্রথমে বসবে সাবজেক্ট, সাবজেক্টকে দেখে বসবে অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট বসবে। অর্থাৎ সাবজেক্ট যেরকম হবে সেই অনুযায়ী আমাকে অ্যাম অথবা ইজ অথবা আর এর মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তারপরে মনে রাখবে সবসময় ভার্বের প্রথম রূপের সাথে বা V1 এর সাথে আইএনজি যোগ হয়, অন্য কোনো রূপ অর্থাৎ V2 বা V3 সাথে কখনোই কিন্তু আইএনজি যোগ হবে না, সবসময় ভার্বের প্রথম রূপের সাথেই আইএনজি যোগ হবে। যদি দেখা গেল কোনো একটা ভার্ব V2 বা V3-তে দেওয়া আছে এবং আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে বলেছে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে এই V3টাকে V1-এ পরিবর্তন করতে হবে, তবেই আমি ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবো। না হলে কিন্তু ডাইরেক্ট V2 বা V3-র সাথে কখনোই আইএনজি যোগ হবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। এবার এখানে ধরো বললো তোমাকে একটা বাক্য দিয়ে দিল কি আই ওয়েন্ট, এই বাক্যটাকে বললো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে। তোমাকে কি করতে হবে? সূত্র দেখতে হবে। সূত্রে বলেছে প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে এই বাক্যের সাবজেক্ট কি আই, তাহলে প্রথমে আই বসবে। তারপরে বলেছে অ্যাম অথবা ইজ অথবা আর এর মধ্যে যে কোনো একটা বসাতে, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আইকে দেখে অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা বসবে? অ্যাম বসবে, সেই কারণে অ্যাম বসেছে। তারপরে বলেছে যে V1 এর সাথে আইএনজি যোগ, কিন্তু এখানে ভার্ব তো আমার V2-তে দেওয়া আছে, V2-র সাথে কখনোই আমার আইএনজি যোগ হবে না, তাহলে কি করতে হবে? তাকে V1-এ পরিবর্তন করতে হবে, অর্থাৎ গো লিখতে হবে, তারপরেই আমি আইএনজিটা যোগ করতে পারবো। তাহলে আই ওয়েন্ট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করার পরে কি দাঁড়ালো? আই অ্যাম গোয়িং। কেমন করে হলো বোঝা গেছে? এরপরে দেখো 3 নম্বর ভাগ প্রেজেন্ট টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর সূত্র কি? প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টকে দেখে হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা বসাতে হবে, তারপরে ভার্বের 3 নম্বর রূপ বা থার্ড ফর্ম বসবে, অর্থাৎ V3 বসবে, তারপরে অবজেক্ট বসবে। যেমন এরকম একটা বাক্য দিয়েছে, আগে যেরকম দিয়েছিল আই ওয়েন্ট, এখান থেকে বললো যে তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে, তাহলে তুমি কি করবে? প্রথমে সূত্র দেখবে, সূত্রে বলা আছে প্রথমে সাবজেক্ট বসবে, সেই কারণে সাবজেক্ট আই বসেছে। তারপরে বলেছে হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা বসবে, এবারে সাবজেক্ট যেহেতু আইর পরে হ্যাভ বসে সেই কারণে হ্যাভ বসেছে। তারপরে বলেছে ভার্বের থার্ড ফর্ম বা V3 বসবে। ভার্ব কোনটা এখানে? আমার ওয়েন্ট, এর 3 নম্বর ফর্ম কি? গান, তাহলে গান হচ্ছে ওয়েন্টের 3 নম্বর ফর্ম, সেই কারণে এখানে বসেছে গান, GONE। এরপরে বলেছে যে আমার 4 নম্বর ভাগ নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর সূত্র কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিনের মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে V1 সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট আমার কি? সাবজেক্ট এখানে আই ওয়েন্টের সাবজেক্ট হচ্ছে আমার আই, তারপরে সেই কারণে আই বসে গেছে। এবারে সূত্রে বলেছে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিনের মধ্যে যে কোনো একটা বসাতে বলেছে, অর্থাৎ যার পরে হ্যাভ বসে তারপরেই হ্যাভ বিন বসবে, যার পরে হ্যাজ বসে তারপরেই হ্যাজ বিন বসবে। আইর পরে হ্যাভ বসে তাই হ্যাভ বিন বসানো হয়েছে। তারপরে বলেছে কি V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে, কিন্তু এখানে ওয়েন্ট তো V2-তে দেওয়া আছে, V2-র সাথে কখনোই আইএনজি যোগ করতে পারবো না আমরা, তাকে কি করতে হবে? V1-এ পরিবর্তন করতে হবে। V1টা আমরা আগেই বলেছি যে ওয়েন্টের V1 হচ্ছে গো, তারপরে আমি কি করব? তার সাথে আইএনজিটা যোগ করব। তাদের মধ্যে বোঝা গেছে সবার? এর পরের টেন্সটা দেখো পাস্ট টেন্স। পাস্ট টেন্সের প্রথম ভাগটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, যাকে আমরা সিম্পল পাস্টও বলে থাকি। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে V2 বা ভার্বের 2 নম্বর ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। তোমাকে একটা উদাহরণ দিয়েছি দেখো, আই গো, এরকম একটা বাক্য দিয়ে দিল, দিয়ে বলবে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাও, তাহলে তোমাকে কি করতে হবে? সূত্র দেখতে হবে। সূত্রে বলেছে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট এখানকার সাবজেক্ট হচ্ছে আই, সেই কারণে আমার কি বসেছে? আই। তারপরে বলেছে যে V2, অর্থাৎ এই যে গো ভার্বের V2 বা 2 নম্বর ফর্ম বসাতে বলেছে, তাহলে V2টা কি? ওয়েন্ট, সেই কারণে এখানে ওয়েন্ট বসে গেছে। এখানে কোনো অবজেক্ট নেই, সেই কারণে এখানে কোনো অবজেক্ট বসছে না। যদি অবজেক্ট থাকতো, ধরো আই গো হোম, তাহলে এখানে অবজেক্ট এমনি নর্মালি বসে যেত হোম, কোনো কিছুর পরিবর্তন হতো না। পাস্ট টেন্সের 2 নম্বর ভাগ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সূত্র কি? প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্টকে দেখে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে, তারপরে V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট। সবসময় মনে রাখবে আইএনজিটা V1 এর সাথেই যোগ হয়, আর কারোর সাথেই যোগ হতে পারে না, অর্থাৎ V2 বা V3-র সাথে কখনোই যোগ হবে না।
আই গো আছে, এইটাকে বললো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে, তাহলে তোমাকে কি করতে হবে, সূত্রে যেরকম আছে সেরকম অনুযায়ী তোমাকে বসাতে হবে। সাবজেক্ট বসবে প্রথমে, সেই কারণে আই গোর সাবজেক্ট হচ্ছে আই, আই বসানো হয়েছে। তারপরে বলেছি যে ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে, আইর পরে ওয়াজ বসে সেই কারণে ওয়াজ বসানো হয়েছে। তারপরে কি বলেছে, V1 সাথে আইএনজি যোগ, এখানে ভার্বটা V1-এই দেওয়া আছে, তাহলে আমি সরাসরি আইএনজিটা যোগ করতে পারবো, সেই কারণে গো ভার্বের সাথে ডাইরেক্ট আমি আইএনজিটা যোগ করেছি, কারণ গোটাই হচ্ছে V1 বা ভার্বের প্রথম রূপ। তারপর দেখো 3 নম্বর ভাগ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সূত্র কি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে, তারপরে ভিত্রি বসবে, তারপরে অবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট আই গো, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, সেই কারণে দেখো আই গো এরকম একটা বাক্য থেকে তোমাকে বললো পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে, তাহলে প্রথমে বলেছে সূত্র দেখতে হবে, সূত্রে বলেছে সাবজেক্ট বসবে, সেই কারণে আই বসেছে। এরপরে বলেছে যে হ্যাড বসাতে হবে, সেই কারণে হ্যাড বসিয়েছি। তারপরে বলেছে যে V3 বা ভার্বের শেষ রূপ বসাতে হবে। এবার গো ভার্বের শেষ রূপ কি, গো ওয়েন্ট গান, সেই কারণে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে এখানে গান, গান বসানো হয়েছে। তাহলে বোঝা গেছে পাস্ট পারফেক্ট টেন্স কীরকম করে চেঞ্জ করা হলো। দেখো পাস্ট টেন্সের 4 নম্বর ভাগ হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর সূত্র হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বিন বসবে, তারপরে V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট বসবে। উদাহরণ দিয়েছি দেখো, আই ওয়েন্ট একে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করলে কি দাঁড়াচ্ছে, সূত্র দেখে দেখে আমাকে করতে হবে। প্রথমে সূত্রে বলেছে সাবজেক্ট, আই ওয়েন্টের সাবজেক্ট হচ্ছে আই, আই বসানো হয়েছে। তারপরে বলেছে যে হ্যাড বিন বসাতে হবে, তাহলে আইর পরে হ্যাড বিন বসেছে, কারণ হ্যাডবিন বসাতে বলেছে, হ্যাডবিন বসেছে। তারপরে বলেছে V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে, কিন্তু ওয়েন্ট তো ভার্বের 2 নম্বর রূপ, 2 নম্বর রূপের সাথে তো কখনোই আইএনজি যোগ হবে না। তাহলে আমাকে কি করতে হবে, এই V2টাকে আমাকে V1-এ পরিবর্তন করতে হবে, অর্থাৎ V1 হচ্ছে আমার গো, এর সাথে আমি কি করব, আইএনজিটা যোগ করব। তোমাকে যতগুলো যে টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর যে ফিউচার টেন্সটা যে তোমাদের পড়াবো, সবগুলোর সূত্র কিন্তু ভালো করেই মনে রাখতে হবে, কারণ সূত্র না মুখস্থ করলে তুমি টেন্স চেঞ্জ করতে পারবে না। সূত্র মুখস্থ করার পরে যদি তোমাদের অসুবিধা হয় যে কার পরে অ্যামিজার বসে, কার পরে হ্যাভ্যাজ বসে, কার পরে শ্যাল উইল বসে, সেগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে সেটা ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো লাস্ট টেন্সের ভাগগুলো হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সের প্রথম ভাগ হচ্ছে ফিউচার ইনডেফিনিট, বা যাকে আমরা সিম্পল ফিউচারও বলে থাকি। এর সূত্র কি, প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টকে দেখে শ্যাল বা উইল বসবে, তারপরে V1 বসবে, তারপরে অবজেক্ট বসবে। মনে রাখবে শ্যালটা শুধুমাত্র আই আর উইর ক্ষেত্রে বসে, আর সব জায়গায় সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক উইল বসে। আই ওয়েন্ট এই বাক্যটাকে বললো যে তোমাকে ফিউচার ইনডেফিনিট টেন্সে পরিবর্তন করতে বা সিম্পল ফিউচারে পরিবর্তন করতে, তাহলে কি করবে, সূত্র দেখে বসাতে হবে। সূত্রে বলেছে প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই বসেছে। তারপরে বলেছে যে শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা বসবে, আইয়ের পরে বললাম এক্ষুনি যে শ্যাল বসে, সেই কারণে শ্যাল বসেছে। তারপরে বলেছে যে V1 বসাতে হবে, কিন্তু ওয়েন্ট তো V2, এটা তো ডাইরেক্ট বসবে না, এখানে V1 বসাতে বলেছে, তাহলে ওয়েন্টের V1 কি, গো, সেই কারণে এখানে গো বসানো হয়েছে। দেখো তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি, প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বির মধ্যে যে কোনো একটা বসাতে হবে, তারপরে V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। যেমন আই ওয়েন্ট এই বাক্যটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে নিয়ে গেলে কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট বসাতে হবে প্রথমে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, সেই কারণে আই বসেছে। তারপরে শ্যাল বি বা উইল বির মধ্যে যে কোনো একটা বসাতে হবে, আইয়ের পরে যেহেতু শ্যাল বসে সেই কারণে শ্যাল বি বসেছে। তারপরে ওয়েন্ট তো ভার্বের 2 নম্বর ফর্ম, কিন্তু এর সাথে আমরা আইএনজি সরাসরি যোগ করতে পারবো না, একে কি করতে হবে, V1-এ পরিবর্তন করতে হবে। ওয়েন্টের V1 কি, গো, তাই গো করে তারপরে তার সাথে আইএনজিটা যোগ করতে হবে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সূত্র। দেখো 3 নম্বর ভাগটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এর সূত্র হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে V3 বা ভার্বের শেষ রূপ বসবে, তারপরে অবজেক্ট বসবে। একটা বাক্য দেওয়া আছে দেখো, আই ওয়েন্ট এর ফিউচার পারফেক্ট টেন্সে নিয়ে গেলে সূত্র দেখে আমাদেরকে বসাতে হবে। সূত্রে বলেছে প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, সেই কারণে আই বসানো হয়েছে। তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের মধ্যে যে কোনো একটা বসবে, আইর পরে শ্যাল বসে, সেই কারণে শ্যাল হ্যাভ বসানো হয়েছে। তারপরে ভার্বের থার্ড ফর্ম বা V3 বসাতে হবে। ভার্ব হচ্ছে এখানটায় ওয়েন্ট, এর V3 হচ্ছে গান, সেই কারণে এখানে গান বসেছে, GON গান। তাহলে যার পরে শ্যাল বসে তারপরে শ্যাল হ্যাভ বসবে, যার পরে উইল বসে তারপরে উইল হ্যাভ বসবে।
এরপরে দেখো 4 নম্বর ভাগ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর সূত্র কি? প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিনের মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট লিখতে হবে। তাহলে আই ওয়েন্ট এই বাক্যটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করলে কি করতে হবে? সূত্র অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হবে, আই বসেছে, তারপরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিনের মধ্যে যে কোনো একটা বসাতে হবে, এখানে শ্যাল হ্যাভ বিন বসেছে, তারপরে কি করতে হবে? V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে ভার্ব হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে V2, তাহলে এর সাথে কখনোই আইএনজি যোগ হবে না, একে V1 এ পরিবর্তন করতে হবে। V1 হচ্ছে গো, এর সাথে আইএনজি যোগ করে লিখতে হবে গোয়িং। এতটা পর্যন্ত বোঝা গেছে। এরপরে তোমাদের প্রত্যেকটা টেন্সের সূত্র ভালো করে মনে রাখতে হবে, তবেই তোমরা একটা টেন্স থেকে আরেকটা টেন্সে সরাসরি খুব সহজেই পরিবর্তন করতে পারবে। এতটা পর্যন্ত ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করবে আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। আর যদি কোনো প্র্যাকটিস সেশনের প্রয়োজন হয়, কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানিও, তাহলে ওই বিষয়ে আরও একটা ভিডিও আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ।